বিচারক অভিযোগ প্রমাণিত হয়েছে, বিচারক ফাঁসি দিয়েছে এবং যথারীতি জল্লাদেশে অ্যাজ পার ল ফাঁসি কার্যকর করেছে। সো আমি এখানে রাজা, আমার কি করার আছে? আমার পুলিশ বাহিনী স্বাধীন, আমার বিচার বিভাগ স্বাধীন, আমার জল্লাদ স্বাধীন, তাহলে এখানে আমার কি করার আছে? 1700 নেতা কর্মীদেরকে কিভাবে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, ভাগ্যিস যে গায়েবী বিচারক ছিল না, বিচারক হয়তো ছিল রিয়াল, কিন্তু গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী, এবং তাদের কিন্তু কিভাবে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। ভারতকে যদি আমরা গলা ধাক্কা দিয়ে, আমরা যদি অন্যান্য পার্শ্ববর্তী দেশ যেভাবে করেছে সেটা যদি আমরা সচ্ছল সবল ইন্টেলেকচুয়াল থাকা অবস্থায় যদি আমরা এই কাজটি করে যেতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের গালি দিবে। আমি অ্যাডভোকেট মামুন মাহবুবের কথা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি। উনি একজন আইনজ্ঞ, আমিও একজন আইনজ্ঞ। আদালতকে আপহোল্ড করার দায়িত্ব আমাদের, যারা আইনজীবী এবং বিচারক, যেটাকে বলা হয় বেঞ্চ অ্যান্ড জাজ, আমাদের সবারই এটা দায়িত্ব যে আদালতকে আপহোল্ড করে। আমি অ্যাডভোকেট মামুন মাহবুবের সাথে একমত, বাট কিছুটা স্লাইড আমি একটু দ্বিমত পোষণ করছি। যে আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে বক্তব্যকে উনি বলেছেন যে রাজপথের আন্দোলন দেখে আদালত বিচার করে না, কথাটা সত্য, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি তথা সকল বিচারকগণেরও কিন্তু উচিত যে সরকারের ইশারা দেখে আবার ওনারা যেন বিচার না করে। হাসিনা আক্তার, আপনার হয়তো খেয়াল আছে, আপনার কোন এক টক শোতে কিন্তু আমি বলেছিলাম সম্রাট আওরঙ্গজেব তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তার ভাইদেরকে যখন ফাঁসি দিয়েছিল, যখন তার ভাইদেরকে ফাঁসি দিয়েছিল এবং তার বৃদ্ধ বাবাকে যখন আটক করে রেখেছিল, তখন এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে সংবাদ সম্মেলন করে, এটি হলো আগের কালে সে রাজা বাচ্চাদের বলা হতো দরবার প্যারেড। তখন আওরঙ্গজেব দরবার প্যারেডে এসে বলেছিল যে আমি শুনেছি যে আমার রাজ্যের সবাই আমাকে নিয়ে সমালোচনা করছে যে আমার 3 ভাইকে আমি ফাঁসি দিয়েছি এবং আমার বৃদ্ধ বাবাকে আমি জেলে আটকে রেখেছি। তখন সে নিজের মতো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো যে আমার এক ভাই অমুককে হত্যা করেছে, আমার এক ভাই গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দিয়েছে, আমার আরেক ভাই নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে। এই ধরনের একটা বিস্তর অভিযোগ উনি স্টার্ট করলেন এবং বর্ণনা দিতে শুরু করলেন এবং এক পর্যায়ে বললেন যে আমি তো সাধারণত বিচার বিভাগে মানে হস্তক্ষেপ করি না, ইন্টারফেয়ার করি না। আমার স্বাধীন পুলিশ বিভাগ আছে, তারা এটা তদন্ত করেছে, তাদেরকে আটক করেছে, এবং আমার স্বাধীন বিচার বিভাগ আছে, তারা সেটা বিচার করেছে, ট্রায়াল করেছে, কাজী ট্রায়াল করেছে, 2 পক্ষেরই লয়ার ছিল, বিচারক অভিযোগ প্রমাণিত হয়েছে, বিচারক ফাঁসি দিয়েছে এবং যথারীতি জল্লাদেশে অ্যাজ পার ল ফাঁসি কার্যকর করেছে। সো আমি এখানে রাজা, আমার কি করার আছে? আমার পুলিশ বাহিনী স্বাধীন, আমার বিচার বিভাগ স্বাধীন, আমার জল্লাদ স্বাধীন, তাহলে এখানে আমার কি করার আছে? তখন দর্শক শ্রোতাদের ভিতর 2 জনের ভিতর একজন একটু বোকা প্রকৃতির আমার মতো, আরেকজন হলো অ্যাডভোকেট মামুন মাহবুবের মতো একটু চালাক প্রকৃতির। তখন আমার মতো যিনি একটু বোকা প্রকৃতির, তখন চালাক প্রকৃতির অ্যাডভোকেট মামুন মাহবুবকে বলছে, দেখছো রাজা কত ভালো, রাজা মনে আক্ষরিক অর্থে 3 ভাইয়ের ফাঁসি মনে চাই না। তখন অ্যাডভোকেট মামুন মাহবুব তো একটু চালাক প্রকৃতির, উনি তখন একটু মুচকি হাসি দিয়ে বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু রাজার এই ডিজায়ার এবং রাজার এই মনের ইচ্ছা মনে হয় বিচারকদের পর্যন্ত ঠিক মতো রিচ করেনি। তার মানে বিচারকরা রাজার এই ইচ্ছা বা কৌশল এটা মনে হয় আমাদের প্রফেসর হাওলাদারের মতো বিচারকরা বুঝতে পারে না। যদি বুঝতে পারতো তাহলে রাজা যেটা আক্ষরিক করতে চাচ্ছে 3 ভাইয়ের ফাঁসি হবে না, তাহলে মনে হয় হতো না। তো যদি আমার মাননীয় প্রধান বিচারপতি যদি আক্ষরিক করতে মিন করে থাকে রাজপথের আন্দোলন দেখে আদালত বিচার করে না, আমি এ কথা মানি, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণদেরকে আমি বলবো, তাহলে সরকারের ইশারা দেখে বা সরকার যেটা বলতে চাচ্ছে বা বোঝাতে চাচ্ছে, আপনারা বড় প্রফেসর হাওলাদার হয়ে আবার আপনারা জাজমেন্ট দিয়েন না বা জাজমেন্ট দেওয়ার চেষ্টা করেন না। এখন জাজমেন্ট দেন কি দেন না, সেটা আমি বিচারের ভার আমি জনগণের উপরে ছেড়ে দিলাম। যেটা আমরা কিন্তু দেখেছি নির্বাচনের আগে কিভাবে বিএনপির 1700 নেতা কর্মীদেরকে কিভাবে গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, ভাগ্যিস যে গায়েবী বিচারক ছিল না, বিচারক হয়তো ছিল রিয়াল,
কিন্তু গায়েবী মামলা, গায়েবী সাক্ষী, গায়েবী বাদী এবং তাদের কিন্তু কিভাবে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। সো অ্যাডভোকেট মামুন মাহবুব ভাই, আপনি, আমি আইনজীবী, আমাদের উচিত আদালতকে আপহোল্ড করা, কিন্তু আদালতের সমালোচনাও একটু করতে হবে। কারণ আদালতের সমালোচনা যদি আপনি না করেন, যে আদালতকে যদি সমালোচনা যদি আমরা না করি, তাহলে আদালতের যিনারা বসে আছেন তারাও কিন্তু ধোয়া তুলসীর পাতা নয়। এই যে আপনার অ্যাডভোকেট এনায়েতুর রহিম, যিনি চেম্বার জাজ, যিনি আমাদের এক্সপেক্টেড চিফ জাস্টিস আফটার ওবায়দুল হাসান ধরা হয়, ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, অ্যাডভোকেট মামুন মাহবুব ভাই, আপনাকে একটু বলবো আপনি ভিডিওটা একটু দেখবেন, উনি কিভাবে বক্তব্য দিচ্ছেন। এবং ওই ভিডিও দেখার পরে আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে উনি অ্যাপিলেট ডিভিশনের একজন জাস্টিস। আপনাকে দেখে মনে হবে যে উনি একজন আওয়ামী লীগের মস্ত বড় একজন নেতা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়তো কবর থেকে উঠে এসে বলবে, এনায়েতুর রহিম, তুমি এত বড় আওয়ামী লীগের নেতা, এত বড় আওয়ামী লীগ সমর্থন করো, এটা তো আমি জানতাম না। আমি জানলে আমি মারা যাওয়ার আগে আমার মেয়েকে কানে কানে বলে যেতাম, তুমি এনায়েতুর রহিমের প্রতি কোনো অবিচার করো না। এখন এটা যদি হয়, আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলবো, আপনার কথায় আমি সম্মান করি, কিন্তু আপনি দুই পক্ষকে আপনি ব্যালেন্স আপনাকে করতে হবে। কিন্তু আমরা অতীতে কিন্তু আমরা দেখি নাই, যেমন আমাদের অ্যাডভোকেট মামুন মাহবুব কিন্তু বললেন যে যে কাদের মোল্লাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তখন কিন্তু আপিলের প্রভিশন গভর্নমেন্টের পক্ষে ছিল না, এবং উনি ওই বেঞ্চেরই কিন্তু তখন উনি চেয়ারম্যান ছিলেন। এরপরে এরপরে সরকার থেকে আইন সংশোধন করা হয়েছিল জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এবং সেই সাজা কিন্তু পরে অ্যাপিলেট ডিভিশনে মৃত্যুদণ্ড কনফার্ম করেছে অ্যাডভোকেট মামুন মাহবুব। আমি বলছি না যে এটা বেআইনি হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে আইন সম্মত হলেও আপনাকে জিনিসটা বা বিজ্ঞ বিচারকদেরকে বুঝতে হবে যে এটি কতটুকু নৈতিক। যেটা সংশোধন করা হয়েছিল সেটা পরবর্তীতে, যে মুহূর্তে আইনটি সংশোধন করা হয়েছিল এবং এর পরবর্তীতে যাদের ট্রায়াল করা হবে, বিচার করা হবে, ওনাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করা উচিত ছিল। যে জাজমেন্ট হয়ে গিয়েছে এবং যিনি জানেন যে আমার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এবং যার আত্মীয় স্বজন জানে যে তার সর্বোচ্চ সাজা কারাদণ্ড হয়েছে, সেখানে আপনি আইন সংশোধন করে অ্যাপিলেট ডিভিশন থেকে আপনি পরবর্তীতে এখানে মৃত্যুদণ্ড কনফার্ম করা হয়েছে। আমি বলছি না এটা বেআইনি হয়েছে, কিন্তু সব বিষয় আইন সম্মত হলেও আইনের ভিতরেও কিন্তু বেআইনি কাজ থাকে। সো আদালত বা বিজ্ঞ বিচারকগণ যে সবসময় যে সঠিক কাজ করে অ্যাডভোকেট মাহমুদ মাহবুব, এ কথাটি কিন্তু সত্য না। আপনার এবং বিজ্ঞ বিচারকরা যখন আইন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, সেখানে স্পষ্ট আইনের ব্যাখ্যা বিশ্লেষণে বলা হচ্ছে যে জাজ ক্যান নট মেক এনি ল, জাজ ক্যান নট ইন্টারপ্রেট এনি অফ দ্য ল অফ হিজ ওন ওয়ে, জাজ হ্যাজ টু ইন্টারপ্রেট দ্য ল কিপিং ইন মাইন্ড দ্য ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট ওয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাসড। তো তার মানে জাজকে আইন ব্যাখ্যা করার ক্ষেত্রে পার্লামেন্ট যখন আইনটি পাশ করেছে, ওই সময় পার্লামেন্টের উদ্দেশ্যটা কি ছিল, এটাকে আপনাকে প্রাইমারিলি বিবেচনা করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আপনি মাননীয় প্রধান বিচারপতি, আপনি আপনার মতো ব্যাখ্যা দিবেন আর আমরা সবাই মেনে নিব, এটা ভাবাটা ঠিক না। আপনি কোর্ট রুমে কথাটা বলেছেন, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি, আপনি একটা কনস্টিটিউশন পোস্ট হোল্ড করেন, আপনি বাংলাদেশের 18 কোটি জনগণের চিফ জাস্টিস। সো আপনার যে কোনো কথা, আপনি কোর্ট রুমের কথাবার্তাও কিন্তু এটা আইনের মতো কাভার করে। চিফ জাস্টিস, আপনি ব্যক্তি ওবায়দুল হাসান হিসেবে কিন্তু কথা বলেন নাই, আপনি চিফ জাস্টিসের চেয়ারে থেকে কথাটা বলেছেন। তাহলে আপনি যদি এটা পত্রপত্রিকায় এসে থাকে, মিডিয়াতে এসে থাকে, তাহলে আপনি একটা ব্যাখ্যা দেন, একটা রিজয়েন্ডার দেন, এটি আমার বক্তব্য ছিল না, এটি আমি ক্যাজুয়ালি কথাটা আমি বলেছি। কিন্তু আপনি মাননীয় প্রধান বিচারপতি, আপনি যে অবস্থায় যে সময় আপনি কথা বলেন না কেন, মাননীয় প্রধান বিচারপতি, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আদালত বসাতে পারেন। ইভেন হাইকোর্টের একজন বিচারপতি তার জুরিসডিকশন যে কোনো সময়ে, যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো স্থানে, যে কোনো সময়ে, যে কোনো টাইমে, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আদালত বসাতে পারেন। এটা তাকে এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে এই ক্ষমতা যেহেতু দেওয়া আছে, মাননীয় প্রধান বিচারপতি, আপনার সব কথা কিন্তু ক্যাজুয়াল নয়। আপনি ক্যাজুয়ালি বললেও সেটি কিন্তু আইনের মতোই কাজ করে। এখন হাসির আক্তার, আপনি যে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে যে আলোচনা করলেন বা
করতে চাচ্ছে। আমি এর আগের যে টক শোতে আমি আলোচনা করেছিলাম আমাদের সংবিধানের আর্টিকেল 27-28 এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান, আইনের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 28 বলা হচ্ছে যে আইন সবার ক্ষেত্রে সমান, কিন্তু কিছু ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যদি চায় এটা ডিসক্রিমিনেট করতে পারবে। যেমন নারী এবং শিশুদের অনুকূলে সরকার যদি বিশেষ কোনো আইন তৈরি করে, বিধান তৈরি করে, তাহলে এটা সরকারকে নিবৃত্ত করা যাবে না। এবং সরকারি চাকরিতে সরকারি নিয়োগের ক্ষেত্রে কি বলা আছে আর্টিকেল 29 সাব+3 ওই বলা হচ্ছে যে যদি আপনার রাষ্ট্রের যদি কোনো অনগ্রসর অংশ থাকে বা অনগ্রসর জাতি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি তাদেরকে সমতা আনার জন্য কোটা প্রথা যদি চালু করা হয়, তাহলে কিন্তু এটা সংবিধানের সাথে বেআইনি নয়। আরেকটি হচ্ছে ধর্মীয় বা উপসম্প্রদায় ভুক্ত প্রতিষ্ঠানে যদি তাকে স্পেশাল রিকোয়ারমেন্ট বা স্পেশাল এডুকেশন দিয়ে নিয়োগ দেওয়া হয়, সেটাও সরকারকে বলা হয়েছে, রাষ্ট্রকে বলা হয়েছে তারা করতে পারবে। এবং কোন বিশেষ প্রকৃতির কোন জবের ক্ষেত্রে যদি বিশেষ কন্ডিশন দেওয়া হয়, তাহলেও সেটা করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে অনগ্রসর অংশের কথা যেটা বলা হচ্ছে, হাসিনা আক্তার আপনি কি বলেন তো, একটি মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে সন্তানাদি তারা কি অনগ্রসর জাতি? তারা কি অনগ্রসর গোষ্ঠী? আমাদের অনগ্রসর বলতে যেটা বলা হচ্ছে উপজাতি, উপজাতি এখনো আমাদের ইকুয়াল বা আমাদের সমতায় আসে নাই। অনগ্রসর বলা হচ্ছে কেউ যদি প্রতিবন্ধী থাকে বা ডিজেবল থাকে সে অনগ্রসর। ইভেন আমাদের যারা উইমেন, আমাদের যারা নারী, ওদেরকেও আমরা অনেক ক্ষেত্রে অনগ্রসর ভাবতে পারি, কারণ এখনো নারী পুরুষের সমতা কিন্তু আমাদের এখনো 50-50 হয় নাই। আমাদের নারী পুরুষের চাকরির সমতা হয়তো, আমি অ্যাকচুয়াল ফিগারটা আমি জানি না, হয়তো বা এমন হতে পারে যে এটা 80-20 অথবা 70-30, এই ক্ষেত্রে সরকারকে এই ক্ষমতা দেওয়া আছে। তাহলে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধে গিয়েছিল, অ্যাডভোকেট মামুন মাহবুবের বাবা এই যে ম্যাজিস্ট্রেট ছিলেন, উনার মুক্তিযুদ্ধে যাওয়াটা ছিল ফরজ, ডক্টর কলিমুল্লাহ সাহেবের বয়স যদি তখন 18 উপরে থেকে থাকে, তাহলে উনার মুক্তিযুদ্ধে যাওয়াটা ছিল ফরজ। এখন ডক্টর কলিমুল্লাহ সাহেব যেটা বলছে ছিল না, আমার বয়স ছিল 10। ধন্যবাদ। তাহলে ওই সময় যাদের বয়স 18 ছিল, যারা স্বাবলম্বী ছিল, যারা সচ্ছল ছিল, তাদের মুক্তিযুদ্ধে যাওয়াটা ছিল ফরজ, এবং এটি ছিল তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। হাসিনা আক্তার, অ্যাডভোকেট মামুন মাহবুব, ডক্টর কলিমুল্লাহ, প্রফেসর ফরাদ বা আমরা যে কথাগুলো বলছি, এটাও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মতো কিন্তু কাজ করছি। কারণ আমরা বাংলাদেশকে, ইস্ট পাকিস্তানকে পাকিস্তান থেকে পৃথক করে আমরা কিন্তু ভারতের অধিভুক্ত করে ফেলেছি। তো ভারত থেকে স্বাধীনতা অর্জনের জন্য এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব, এবং এই কাজটা যদি আমরা করে না যাই এবং ভারত থেকে আমরা যদি স্বাধীনতা অর্জন করতে না পারি, অথবা ভারতকে যদি আমরা গলা ধাক্কা দিয়ে আমরা যদি অন্যান্য পার্শ্ববর্তী দেশ যেভাবে করেছে, সেটা যদি আমরা সচ্ছল সবল ইন্টেলেকচুয়াল থাকা অবস্থায় যদি আমরা এই কাজটি করে যেতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের গালি দিবে। কেন হাসিনা আক্তার এই কথাগুলো বললাম? এই কথাগুলো বললাম আমি, মুক্তিযোদ্ধারা কোনোভাবে অসচ্ছল না, কোনোভাবে অনগ্রসর না। তো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আলোচনা করাই, এটাই আমি মনে করি এটি অসাংবিধানিক।